সো আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি, একটু সবাই কনসেন্ট্রেট করো। তানবিন তুমি একটু মানে অ্যালার্ট থাকবা, আমি বললে তখন পার্টিসিপেন্ট লিস্টে নিবা। প্রথম বিষয়, গ্রুপের মধ্যে পার্টিসিপেন্ট লিস্টও জমা দিবা, সাথে সিরিয়াল মেনটেন করে একটা খাতার মধ্যে রোল নাম্বার লিখে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাকে জমা দিবা। কারণ আমি ক্লাস শেষ হওয়ার 2 মিনিটের মধ্যে তুমি আমাকে এটা জমা দিবা, কারণ হচ্ছে যে আমি এটা গুগল শিটে আবার সাবমিট করতে হয়। ঠিক আছে? মানে ক্লাস শেষ করছি, সঙ্গে সঙ্গে তুমি এই কাজটা করে আগে দিয়ে দিবা আমাকে। তানবিন বুঝতে পারছো? আচ্ছা স্যার। হ্যাঁ, এটা মাথায় রাখবা। জি স্যার। ওকে, স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে কিনা একটু এনশিওর করো। স্যার দেখা যাচ্ছে? কিছু আসে না, আসছে স্যার। আচ্ছা, সো শুরু করছি। স্পিকারগুলো অফ করে রাখো, আমি বলছি, না বুঝলে আমাকে জাস্ট বলবা, না হলে আমি বলে যাচ্ছি। ভাসমান বন্ধক নিয়ে আমরা গত ক্লাসে পড়ছিলাম, তারপর আরেকবার বলছি। বলা হচ্ছে যদি ঋণ গ্রাহক মানে তুমি যে ঋণটা নিচ্ছে, সে ঋণ বা অগ্রিম গ্রহণকালে তার স্থাবর সম্পত্তির মালিকানার দলিল শুধুমাত্র ব্যাংকের নিকট বন্ধক রাখে, তাকে ভাসমান বন্ধক বলা হয়। দ্যাট মিনস হচ্ছে দলিলটা ব্যাংকের কাছে জমা দিয়ে দিবে। বলা হচ্ছে এই ক্ষেত্রে স্থায়ী বন্ধকের মতো সম্পত্তি নিবন্ধন করে তার মালিকানা ব্যাংকের নিকট হস্তান্তর করা হয় না। দ্যাট মিনস হচ্ছে মানে হচ্ছে তুমি এখানে নিবন্ধনের যে বিষয়টা আছে, যেটা আমরা আগের ক্ষেত্রে দেখছি, নিবন্ধনের বিষয়টা এখানে দরকার নাই। উল্লেখ্য, এক্ষেত্রে কোনো নির্দিষ্ট ঋণের বিপক্ষে বা নির্দিষ্ট সময়ের জন্য এরূপ দলিলাদি হস্তান্তর করা হয় না, বরং ঋণের আদান প্রদান যতদিন চলতে থাকে ততদিনের জন্য এরূপ দলিলাদি ব্যাংকের নিকট জামানত হিসেবে গচ্ছিত থাকে। দ্যাট মিনস হচ্ছে তুমি শুধুমাত্র দলিল দিবা, সম্পত্তির মালিকানা তুমি ব্যাংকে দিতে হবে না, মালিকানা তোমার কাছেই থাকবে, শুধুমাত্র দলিলটা ব্যাংকের কাছে থাকবে। এবং তুমি যখন টাকাটা প্রদান করে দিবা, ব্যাংক শুধুমাত্র এটা ট্রান্সফার করে তোমাকে সম্পত্তিটা দিয়ে ওই দলিলটা দিয়ে দিবে, তুমি ব্যাংকে টাকাটা দিয়ে দিবে, বাস এতটুকুই হচ্ছে ভাসমান বন্ধক। এরপরে চলে আসো সমতা বন্ধক। বলা হচ্ছে এরূপ বন্ধক অনেকটা ভাসমান বন্ধকের মতো। ভাসমান বন্ধকের ক্ষেত্রে আমরা দেখছি শুধুমাত্র আমি দলিলটা প্রদান করব, মালিকানা প্রদান করতে হবে না, এবং আমি টাকা দেওয়ার পরে ব্যাংক আমাকে দলিলটা প্রদান করে দিবে। তাহলে সমতা বন্ধকও বলছে অনেকটা এরকম, তবে এই ক্ষেত্রে একটা বিশেষ পার্থক্য রয়েছে। বলা হচ্ছে এই ক্ষেত্রে সম্পত্তির মালিকানা ও দখল ঋণ বা অগ্রিম গ্রহীতার অধিকারে থাকলেও সম্পত্তির সত্ত্বের দলিলপত্রাদি ব্যাংকের নিকট জমা থাকে। তবে পার্থক্য হলো এই ক্ষেত্রে নির্দিষ্ট ঋণের বিপক্ষে নির্দিষ্ট সময়ের জন্য এরূপ দলিলাদি বন্ধক রাখা হয়। এর আগেরটা যখন আমরা ভাসমান পড়ছিলাম, সেখানে নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হতো না, তুমি টাকাটা প্রদান করলেই তোমাকে আবার প্রদান করে দেওয়া হতো। কিন্তু এই জায়গায় বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য কাগজটা ব্যাংকের নিকট জমা থাকে, ফলে ওই সময়ের মধ্যে ঋণ বা অগ্রিমের অর্থ পরিশোধিত না হলে ব্যাংক নোটিশ প্রদানপূর্বক আদালতের অনুমতিক্রমে ওই সম্পত্তির উপর নিজ মালিকানা দাবি করতে পারে। দ্যাট মিনস হচ্ছে তুমি যদি টাকাটা প্রদান করতে না পারো ইন ফিউচারে, তাহলে এই বন্ধকের ক্ষেত্রে ব্যাংক সাধারণত তোমার ওই সম্পত্তিটার উপর মালিকানা দাবি করতে পারবে। এরপরে চলে আসো, আমরা নিবন্ধিত সমতা বন্ধক দেখি। বলা হচ্ছে এটি সমতা বন্ধকের অনুরূপ, মানে সমতা বন্ধক যা এখানেও তা। তাহলে এখানে শুধুমাত্র একটা আলাদা একটা শব্দ যোগ হলো, সেটা হচ্ছে নিবন্ধিত। বলা হচ্ছে তবে এই ক্ষেত্রে শুধুমাত্র স্থাবর সম্পত্তির মালিকানার দলিলই ব্যাংকের নিকট অর্পণ করবা না, সাথে সাথে বলা হচ্ছে যখন মানে হচ্ছে তুমি দলিলটা দিবা, তার সাথে দলিলটাকে নিবন্ধন করে তারপর দিতে হবে। যার কারণে বলা হচ্ছে সমতা বন্ধকের মধ্যে নিবন্ধনের বিষয়টা ছিল না, এখানে নতুনভাবে নিবন্ধনের বিষয়টা আসছে, এবং যার কারণে এই জায়গায় ব্যাংকের একটা নিরাপত্তা বৃদ্ধি পাইছে। আগে যা ছিল, এখন নিবন্ধন করার কারণে আইনগত একটা এখানের মধ্যে বিষয় আছে, নিবন্ধন মানে আইনগতভাবে নিবন্ধিত, যার কারণে এই জায়গায় একটা সিকিউরিটি বৃদ্ধি পাইছে। এরপরে চলে আসো ভোগ বন্ধক। ভোগ বন্ধক মানে আমি বলি তোমাকে, সেটা হচ্ছে যে আমি হচ্ছি ব্যাংক, তুমি হচ্ছে ঋণ গ্রহীতা, তুমি আমার কাছ থেকে কিছু টাকা ঋণ নিতে চাচ্ছ, যার বিপরীতে তুমি একটা জমি বন্ধক দিবা। বলা হচ্ছে তুমি যে জমির দলিলটা আমাকে দিছো, 5 বছরের জন্য ঋণ নিছো, যে 5 বছরের জন্য তুমি ঋণ নিছো, এই 5 বছরের জন্য যে বন্ধকি জমিটা আমাকে দিছো, ওই জমিটা আমি ব্যবহার করতে পারবো। কিভাবে ব্যবহার করব? আমি হতে পারে সেখানের মধ্যে কিছু ভাড়াঘর তুলে দিলাম, মানে হচ্ছে যে টেম্পোরারি 5 বছর ধরে আমি ওখানে ভাড়া দিলাম, সবাইকে ভাড়া দিয়ে আমি সেখান থেকে ইনকাম করলাম। বা আমি ধরে নিলাম আমি ওই জমিটাতে আমি চাষবাস করে কিছু টাকা ইনকাম করলাম। দ্যাট মিনস বিষয়টা কি, বন্ধকটাকে তুমি ভোগ করতে পারবা। কে? ব্যাংক। ব্যাংক ওই বন্ধকটাকে ভোগ করতে পারবে। বিষয়টা ক্লিয়ার?
জি স্যার ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার না থাকলে একটু বলবা, রেসপন্স করতে হবে ক্লাসের মধ্যে। এরপরে চলে আসো দখলহীন বন্ধক। দখল স্যার একবার একটু বলেন তো স্যার এটা। ভোগ বন্ধক মানে হচ্ছে তুমি আমাকে যেই সম্পত্তিটা দিছো, মনে করো তুমি আমাকে একটা জমি দলিল দিছো, তাহলে জমিটা বন্ধক হিসাবে প্রদান করছো। যে 5 বছরের জন্য তুমি ঋণটা নিছো, সেই 5 বছর ধরে জমিটা আমি ব্যবহার করতে পারবো, ব্যাংক ব্যবহার করতে পারবে। দ্যাট মিনস হচ্ছে ব্যাংক ওই জমিতে ফসল ফলাক বা টেম্পোরারি কিছু ভাড়া ঘর দেখ বা যাই করবে করুক, তোমার জমিটার ক্ষতি না করে ব্যাংক ব্যবহার করে ওখান থেকে একটা ইনকাম সোর্স বের করতে পারবে, মানে ভোগ করতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম। এবার আসো দখলহীন বন্ধক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, সেটাই। আবার এই ক্ষেত্রে সুদটা একটু কম হয়, এই ক্ষেত্রে সুদটা একটু কম হয়, যেহেতু তুমি আমার সম্পত্তিটা ব্যবহার করছো, সো সুদের হারটা এই জায়গায় কম হয়, ব্যাংক আবার ওইদিকে পোষায় নেই সেটা। দেখো বলা হচ্ছে দখলহীন বন্ধক কোনটা, বলা হচ্ছে ঋণ গ্রহীতা যদি কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ব্যাংকের নিকট এমন ভাবে বন্ধক দেয় যে সম্পত্তির দখল ঋণ গ্রহীতার নিজের দখলেই থাকে, তখন তার দখলহীন বন্ধক নামে পরিচিত হয়। আমরা দখল শব্দটা বলতে কি বুঝাই? তোমার জমি তোমার দখলে আছে, এই জায়গায় কি আমরা দখল ওয়ার্ডটা ব্যবহার করি? না স্যার। আমরা দখলটা সাধারণত কখন ব্যবহার করি? যখন আমার দলিল, আমার জমি বা কারো একটা সম্পত্তি অন্য কারো দখলে থাকে, তখন আমরা দখল ওয়ার্ডটা ব্যবহার করি। তো দখলহীন বন্ধক মানে কি? দখলহীন বন্ধক মানে হচ্ছে বীমা গ্রহীতা, সরি, ঋণ গ্রহীতা বন্ধক দিবে, ঠিক আছে, তবে ব্যাংকের দখলে থাকবে না, এটা থাকবে বীমা সরি ঋণ গ্রহীতার দখলে। ওটাকে বলা হচ্ছে দখলহীন বন্ধক। মানে আমি তোমাকে কি দিলাম? কাগজটা দিলাম, তার বিপরীতে আমি তোমার কাছ থেকে ঋণ নিলাম, কিন্তু দখলটা দিলাম না। দখলটাও কিন্তু মালিকের কাছে থাকবে, মানে হচ্ছে ঋণ গ্রহীতার কাছে থাকবে। আর এই ধরনের বন্ধকগুলোকে বলা হচ্ছে দখলহীন বন্ধক। তবে তবে মেয়াদ শেষে যদি, এই যে লাস্টের দিকে লিখছে দেখো, ব্যাংক সম্পত্তির আইনগত সত্য পায় বটে, কিন্তু ঋণ গ্রহীতার নিকট তার দখল থেকে যায়। ঋণের অর্থ পরিশোধিত না হলে, এবার তবে যদি ঋণের অর্থটা তুমি পরিশোধ করতে না পারো, ব্যাংক আইনগত ব্যবস্থা গ্রহণ করে উক্ত সম্পত্তির উপর নিজ দখল প্রয়োগ করতে পারবে। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, তুমি যখন টাকাটা প্রদান করতে পারবে না, তখন এই কাজটা করতে পারে ব্যাংক। যেটা করবে সেটা হচ্ছে যে ব্যাংক তোমার কাছ থেকে দখলটা তখন নিয়ে ফেলতে পারবে। এটা একটা মানে হচ্ছে অনেক বড় বিষয়। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এরপরে চলে আসো অতিরিক্ত জামানত। অতিরিক্ত জামানতটা কি জিনিস আমি বলছি। অতিরিক্ত জামানতটা কি জিনিস? অতিরিক্ত জামানত হচ্ছে, ধরে নিলাম যে হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, ধরে নিলাম যে তুমি 100 টাকার একটা সম্পত্তি জামানত হিসেবে প্রদান করছো। তার বিপরীতে আমরা জানি 100 টাকার সম্পত্তি তুমি জামানত প্রদান করলে 100 টাকা পুরোটা ঋণ দেওয়া হয় না, 70 টাকা বা 80 টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে 100 টাকার যে মূল জামানতটা সেটা তুমি প্রদান করছো, তার সাথে সাথে ব্যাংক তোমার কাছ থেকে কিছু অতিরিক্ত জামানত গ্রহণ করছে। সেটা কি হতে পারে? সেটা হতে পারে কিছু, তোমার কাছে কিছু বন্ড ছিল, ওই বন্ডগুলো তোমার কাছ থেকে নিচ্ছে জামানত হিসেবে, বা কিছু ডিবেঞ্চার ছিল, বা অন্য কোনো সম্পত্তি ছিল হালকা, সেগুলো তোমার কাছ থেকে অতিরিক্ত হিসাবে, মানে এগুলো মূল না, অতিরিক্ত হিসাবে ওগুলো তোমার কাছ থেকে গ্রহণ করছে, তখন সেটাকে আমরা অতিরিক্ত জামানত বলবো। অতিরিক্ত জামানত কখন নেওয়া হয়? মূল জামানত যেটা, সেটাতে থাকবে। কি অদ্ভুত একটা অবস্থা দেখছো, অনলাইন ক্লাস করতে আসছি, এখন পর্যন্ত ন্যূনতম একটা সিস্টেম আমরা জানি না। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমাদের যে 100 টাকার যে জামানতটা আছে, ওই 100 টাকার জামানতটা তো থাকবেই, তার বিপরীতে আপনি 80 টাকা ঋণ পাচ্ছেন। কিন্তু ব্যাংক আপনাকে বলছে যে স্যার 100 টাকার যে সম্পত্তিটা দিচ্ছেন, এই সম্পত্তিটাতে আসলে আমি সিকিউরড ফিল করছি না। আপনি পারলে আপনার কাছে যদি কিছু বন্ড ডিবেঞ্চার বা কোনো সম্পত্তি থাকে, অন্য কোনো সম্পত্তি থাকে, ওগুলো আপনি একটু দেন। তাহলে এই যে এক্সট্রা যেটা নেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে অতিরিক্ত জামানত। এই যে দেখো, বলা হচ্ছে ব্যাংক যদি কোনো নির্দিষ্ট ঋণের বিপক্ষে স্থাবর বা অস্থাবর সম্পত্তির মূল জামানত রাখা ছাড়াও অতিরিক্ত কোনো সম্পদ বা দলিলপত্র
সহযোগী জামানত হিসেবে গ্রহণ করে তবে তাকে অতিরিক্ত জামানত বলে। মূল সম্পত্তির সাথে অতিরিক্ত সম্পত্তি বা গুরুত্বপূর্ণ দলিল এক্ষেত্রে জামানত হিসেবে যুক্ত হওয়ায় প্রদত্ত ঋণ ফেরত পাওয়ার নিশ্চয়তা বৃদ্ধি পায়। আগে যে পরিমাণ তুমি যখন ১০০ টাকার একটা সম্পত্তি নিয়ে তুমি ৮০ টাকা ঋণ দিবা, সেই জায়গায় যে সিকিউরিটি, তুমি যদি আরো একটু ৩০ টাকা বেশি সম্পত্তি নাও, মানে ১৩০ টাকার সম্পত্তি নিয়ে যদি সেম ঋণটা ৮০ টাকা দাও, তাহলে সেই জায়গায় সিকিউরিটি আরো বেশি বৃদ্ধি পেল। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? বুঝতে পারছো? স্যার এটা বুঝি নাই স্যার। এটা হচ্ছে তোমার কাছ থেকে যে মূল যে জামানতটা আছে, ওই জামানতের সাথে সাথে মনে করো, দেখো তুমি আমার কাছে ১ লাখ টাকার একটা ঋণ নিতে আসছো। আমি তোমাকে বললাম ওয়াজেদ, তো ঋণ যে নিচ্ছ ১ লক্ষ টাকার, তুমি আমাকে কি দিবা? ওয়াজেদ বললো স্যার আমার কাছে একটা মানে হচ্ছে মোবাইল আছে স্যার, মোবাইলের দাম হচ্ছে ১,২০,০০০ টাকা, ঠিক আছে, ওটা আমি আপনাকে জামানত হিসেবে দিব। তাহলে ১,২০,০০০ টাকার মোবাইল নিয়ে আমি তোমাকে ১ লাখ টাকা ঋণ দিতে পারি, সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে মূল জামানত। আমি বললাম ওয়াজেদ তুমি এটা দিবা, একটা কাজ করো, তোমার কাছে আর কিছু আছে, মানে হচ্ছে আর কিছু জামানত দেওয়ার মতো? বলে স্যার আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর দাম স্যার আপনি ৫,০০০ টাকায় বিক্রি করতে পারবেন। আর কিছু? বললো যে স্যার আমার কাছে একটা ঘড়ি আছে, এটা স্যার একটু দামি ঘড়ি, ১০,০০০ টাকায় বিক্রি করতে পারবেন। আর কিছু? বললো যে স্যার আমার কাছে একটা বাটন মোবাইল আছে ছোট, এটা ৫,০০০ টাকায় বিক্রি করা যাবে। তাহলে দেখো ৫, ৫, ১০, ২০,০০০ টাকা আরো এক্সেস। তাহলে তুমি আমাকে ১২০ টাকার একটা ১,২০,০০০ টাকার যে প্রথমে যেই জামানতটা দিচ্ছিলে, এটা হচ্ছে মূল জামানত। আমরা এতক্ষণ ধরে যেটা কথা বলছি, এখন তাহলে আমরা এক্সট্রা কি কি পেলাম? ক্যালকুলেটর, তারপর হচ্ছে একটা মোবাইল, বাটন মোবাইল, আর একটা হচ্ছে আরেকটা কি, একটা ঘড়ি। তাহলে এই যে এক্সট্রা যেগুলো দিলাম, এগুলোর নাম হচ্ছে অতিরিক্ত জামানত। তাহলে এই যে এক্সট্রা আরো ২০,০০০ টাকার এক্সট্রা পেলাম জামানত, তাহলে এইবার আমার টোটাল জামানত কত হলো? ১,৪০,০০০ টাকা। তার বিপরীতে আমি তোমাকে ১,৪০,০০০। দিচ্ছি ১ লাখ টাকা। তাহলে তোমাকে দিচ্ছি ১ লাখ টাকা, আর আমার কাছে সম্পত্তি আছে ১,৪০,০০০। তাহলে ১,২০,০০০ টাকার জামানত নিয়ে যতটুকু সিকিউরিটি ফুল হতো, এখন কি সিকিউরিটিটা বাড়ছে না কমছে? পারছে স্যার। সিম্পল হিসাব। তাহলে এই যে অতিরিক্ত যেগুলো নিচ্ছি, প্রথম মোবাইলটা কিন্তু অতিরিক্ত জামানত না, কিন্তু পরবর্তীতে বাটন মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি, এগুলো হচ্ছে অতিরিক্ত জামানত। কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, ক্লিয়ার স্যার। কারো কোনো প্রশ্ন আছে কি না? না, প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে অতিরিক্ত জামানত নিয়ে এর একটা সংজ্ঞা লিখছে, আমরা একটু দেখি। বলা হচ্ছে অতিরিক্ত জামানত সবসময় অব্যক্তিক হয়। অব্যক্তিক মানে কি? ব্যক্তিক, অব্যক্তিক, অতিরিক্ত, ৩ ধরনের জামানত আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি। ব্যক্তিক জামানত মানে হচ্ছে কেউ যখন তার সুনাম অথবা আর্থিক সচ্ছলতা অথবা সততার কারণে কমিটমেন্ট দেয়। যেমন মনে করো ওয়াজেদ কোনো ব্যাংকের কাছ থেকে লোন নিতে গেছে, ওয়াজেদ ছোট ব্যবসায়ী বিদায় ওয়াজেদকে লোন দিচ্ছে না। আমি হচ্ছি মনে করো আরএফএল কোম্পানির মালিক, আমি সোনালী ব্যাংককে বলে দিলাম যে ওয়াজেদকে আপনি লোন দেন, যদি ওয়াজেদ লোন দিতে না পারে আমি টাকাটা দিব। তাহলে এই যে আমি যে কমিটমেন্টটা দিলাম, এটাকে বলা হচ্ছে ব্যক্তিক জামানত। অব্যক্তিক জামানত হচ্ছে এই যে সম্পত্তি, দালান কোঠা, কলকবজা, যন্ত্রপাতি, যেগুলো জামানত হিসেবে রেখে আমরা লোন নিচ্ছিলাম, এগুলো হচ্ছে অব্যক্তিক। আর অতিরিক্ত তো কিছুক্ষণ আগেই বললাম তোমাদেরকে। তাহলে এখানে বলা হচ্ছে অতিরিক্ত জামানতটা অলওয়েজ কি হইতে হবে? অব্যক্তিক হইতে হবে, মানে সম্পত্তি হইতে হবে। বলা হচ্ছে এটা স্থাবরও হইতে পারে, অস্থাবরও হইতে পারে, বন্ড হইতে পারে, সিকিউরিটিজ হইতে পারে। কি অতিরিক্ত জামানতটা? আমরা এখন অতিরিক্ত জামানত কি কি সেটা পড়ছি। বলা হচ্ছে এর অবশ্যই বিক্রয় মূল্য থাকা আবশ্যক, ঠিক আছে? এটা বিক্রয় মূল্য থাকতে হবে, মানে বাজারে বিক্রি করতে পারতে হবে, এটার বিক্রয় মূল্য থাকতে হবে। এরপরে বলা হচ্ছে এটি অবশ্যই একটা মূল জামানতের অতিরিক্ত হিসেবে গৃহীত হয়। দ্যাট মিনস অতিরিক্ত কখন বলবো? যখন আমার মূল জামানতটা অলরেডি আছে, এরপরেও আমি আরো কিছু জামানত হিসেবে দিচ্ছি, তখন সেটা অতিরিক্ত। তাহলে অতিরিক্ত জামানতের ক্ষেত্রে মূল জামানতটাও থাকতে হবে, মূল জামানতের পরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে অতিরিক্ত। বলা হচ্ছে ব্যাংক ঋণের অর্থ না পেলে প্রথমে কি করে? প্রথমে মূলটা বিক্রি করে, মূলটা বিক্রি করে যদি সে টোটাল টাকাটা সংগ্রহ করতে না পারে, তখন অতিরিক্তটা বিক্রি করে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। এবার চলে আসেন জামানত সম্পর্কিত কিছু বিবেচ্য বিষয়সমূহ একটু দেখছি। জামানত সম্পর্কিত কিছু বিবেচ্য বিষয়সমূহ, 5টা মিনিট সময় নিচ্ছি, শেষ করে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। জামানত সম্পর্কে বিবেচ্য বিষয় মানে হচ্ছে একটা জামানত। হ্যাঁ, তানমিন, জি স্যার।
স্ক্রিনশট নাও। নিছি স্যার। আচ্ছা ঠিক আছে, সো আমরা পড়াতে চলে আসি। বলা হচ্ছে উত্তম জামানতের বৈশিষ্ট্য বলি। উত্তম জামানতের বৈশিষ্ট্য বলি। বলা হচ্ছে জামানত তো তাহলে দুই ধরনের হয়, অব্যক্তিক হইতে পারে, ব্যক্তিক হইতে পারে। প্রথমে অব্যক্তিক জামানত হইতে হইলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে আমরা একটু দেখি। বলা হচ্ছে গ্রহণযোগ্যতা থাকতে হবে, মানে মার্কেটে গ্রহণযোগ্যতা থাকতে হবে। তুমি উল্টাপাল্টা কোনো সম্পত্তি তুমি জামানত হিসেবে দিতে পারবা না। এমন সম্পত্তি জামানত হিসেবে দিতে হবে যেটার মার্কেটে গ্রহণযোগ্যতা আছে। বিক্রয়যোগ্যতা থাকতে হবে, মানে ওই সম্পত্তিটা বিক্রয় করে যাতে ঋণ দাতা টাকা সংগ্রহ করতে পারে, ওই যোগ্যতাটা থাকতে হবে ওই সম্পত্তিটা। তারল্য থাকতে হবে, দ্যাট মিনস হচ্ছে কোনো কারণে যদি ওটা বিক্রি করতে চায় যাতে দ্রুত বিক্রি করতে পারে, ওই ধরনের ক্ষমতা থাকতে হবে। এরপরে হচ্ছে সত্য থাকতে হবে। তুহিন সাউন্ড অফ করো। সত্য থাকতে হবে। সত্য মানে কি? সত্য মানে হচ্ছে যেই সম্পত্তিটা তুমি জামানত হিসেবে দিচ্ছ সেই সম্পত্তিটার মালিক তুমি নিজে হইতে হবে। অন্য কারো সম্পত্তি তুমি জামানত হিসেবে প্রদান করতে পারবা না। এটাকে আমরা বীমার ক্ষেত্রে পড়ছিলাম বীমাযোগ্য স্বার্থ, আর এইখানে বলছি এটা সত্য, মানে তোমার তুমি মালিক হইতে হবে যদি সম্পত্তিটা তুমি জামানত হিসেবে দিতে চাও। তারপর এটার একটা মূল্য থাকতে হবে, অমূল্য কোনো সম্পদ দেয়া যাবে না, মূল্য থাকতে হবে। এরপরে মূল্যের স্থিতিশীলতা থাকতে হবে। মূল্যের স্থিতিশীলতা মানে হচ্ছে মার্কেটে এটার দাম খুব বেশি আপ ডাউন করতে পারবে না। তুমি 10 লক্ষ টাকার একটা সম্পত্তি আমাকে দিয়ে তুমি 8 লক্ষ টাকা নিলা, কিন্তু ওই 10 লক্ষ টাকার সম্পত্তি কালকে ওটার মূল্য 5 লক্ষ টাকা হয়ে গেল, পরশু দিন আবার 15 লক্ষ টাকা হয়ে গেল, এরপর দিন আবার 7 লক্ষ টাকা হয়ে গেল। এই ধরনের আপ ডাউন করতে পারবে না। হয়তো বা হালকাই দিক সেদিক হবে দামটা, ঠিক আছে, কিন্তু মূল্যের স্থিতিশীলতা থাকতে হবে। স্থিতিশীল মানে হচ্ছে অনেকটা ঠিকঠাক থাকতে হবে, অতিরিক্ত আপ ডাউন করতে পারবে না। দায় মুক্ততা থাকতে হবে। দায় মুক্ততা মানে হচ্ছে তোমার যে সম্পত্তিটা তুমি আমাকে দিচ্ছ, মনে করো এমন যাতে না হয় সেটা হচ্ছে তোমার একটা মানে হচ্ছে জমি আছে, তুমি এই জমিটা বন্ধক রেখে প্রথমে সোনালী ব্যাংকের কাছ থেকে ঋণ নিছো, ওই সম্পত্তিটা আবার বন্ধক রেখে তুমি রূপালী ব্যাংকের কাছে ঋণ নিতে পারবে না, কারণ অলরেডি এই সম্পত্তিটার উপর সোনালী ব্যাংকের দায় আছে। তোমাকে যদি এই সম্পত্তিটা আবার বন্ধক দিতে হয়, সোনালী ব্যাংকের টাকাটা জমা দিয়ে দায় মুক্ত করতে হবে, তারপর রূপালী ব্যাংকের কাছ থেকে তুমি ঋণ নিতে পারবা এই সম্পত্তিটা ব্যবহার করে। এরপর হচ্ছে পণ্যের স্যার দখল। একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো বলো। স্যার তারল্য বলতে কি বোঝাচ্ছে এটাতে? তারল্য বলতে যেটা তারল্য বোঝাচ্ছে যে সম্পত্তিটা তুমি আমাকে দিচ্ছ জামানত হিসেবে, সেই সম্পত্তিটা যাতে আমি ইচ্ছা করলে কয়েকদিনের মধ্যে বিক্রি করতে পারি। এমন কোনো সম্পত্তি দিতে পারবা না যেই সম্পত্তিটা বিক্রি করতে আমার বছর 2 বছর লাগবে, এরকম সম্পত্তি দেওয়া যাবে না, ঠিক আছে। তারল্য বলতে তো আমরা কি বুঝি? দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য। এখন নগদ কথা, অর্থে রূপান্তর, হ্যাঁ, জি স্যার। কিন্তু জমি তো স্যার এত দ্রুত পারি না। বলা হচ্ছে এই ক্ষেত্রে জমির মধ্যেও তারল্য গুণ আছে। কেন? কারণ হচ্ছে জমিটা ইচ্ছা করলে আমি হয়তো বা মাসখানেকের মধ্যে বিক্রি করতে পারবো। সো জমির মধ্যে বিল্ডিং এর মধ্যেও তারল্য গুণ আছে। কিন্তু এমন একটা সম্পত্তি দিলা আমাকে যে সম্পত্তিটা আমি বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু কাস্টমার খুঁজে পাচ্ছি না বা বিক্রি করতে পারছি না, এই ধরনের যাতে না হয়। লাস্ট হচ্ছে পণ্যের দখল। বলা হচ্ছে তুমি যে সম্পত্তিটা আমাকে দিচ্ছ সেই সম্পত্তিটার দখল তোমার কাছে আছে কিনা, মানে ওই সম্পত্তিটা তুমি তো মালিক আমি বুঝছি, কিন্তু ওই সম্পত্তিটার দখলদারিত্বটা তোমার কাছে আছে কিনা। মনে করো বাপজাদার সম্পত্তি, ভাগ বাটোয়ারা হয় নাই, কিন্তু তুমি দলিল একটা আমার দিয়ে কি করলা, লোন নিয়ে নিলা, কিন্তু আমি যখন এটা দেখতে গেলাম দেখলাম যে এখনো ভাগ বাটোয়ারা হয়নি, তোমার যে জমি এটা তোমার দখলেই আসে না এখন পর্যন্ত, তাহলে কেমন হবে? তাহলে এই ধরনের হইতে পারবে না। পণ্যের দখলটা থাকতে হবে। তাহলে এইগুলো, এই যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে আমরা বলবো সেটা উত্তম অব্যক্তিক জামানত। অব্যক্তিক মানে কি? দালান কোঠা, কলকবজা, যন্ত্রপাতি, জমি, এগুলো হচ্ছে অব্যক্তিক। এবার আসো ব্যক্তিক। ব্যক্তিক মানে কি? ব্যক্তিক মানে হচ্ছে কেউ যখন রেফার করে, মনে করো আমি সোনালী ব্যাংকে বললাম ওয়াজেদের জন্য যে ওয়াজেদকে আপনি টাকা দেন, ওয়াজেদ যদি, মনে করো আমি আরএফএল কোম্পানির মালিক, তাহলে আমি বলে দিলাম, তাহলে আমি কখন একজন ভালো ব্যক্তিক জামানত হইতে পারবো? যখন আমার আর্থিক সামর্থ্য ভালো থাকবে, তখন ব্যাংক আমার কথা শুনবে। আরএফএল কোম্পানির মালিক আমি, তাহলে আমার আর্থিক সামর্থ্য ভালো, ওই জন্য ব্যাংক ওয়াজেদকে আমার কথার উপর ভিত্তি করে ওয়াজেদকে ঋণ দিবে। আমার যদি সততা ভালো থাকে, মানে আমি যদি সৎ ব্যবসায়ী হই, আমি যদি সৎ অনেস্ট। থাকি, অনেস্ট থাকি, তাহলে আমার কথা শুনবে। আর একটা হচ্ছে ব্যবসায়িক যোগ্যতা, যেমন আমার যদি ব্যবসায়িক ক্যাপাসিটি ভালো থাকে
তখন ব্যাংক চিন্তা করবে না এনার ব্যবসায়িক ক্যাপাসিটি ভালো, কোনো কারণে ওয়াজের টাকা না দিতে পারলেও উনি দিতে পারবে। এরপর হচ্ছে সামাজিক মর্যাদাও ভালো থাকতে হবে, সমাজে আমার অ্যাকসেপ্টেন্স বা সমাজে আমার একটা মানে অবস্থান থাকতে হবে ভালো। কে কে বুঝেন নাই বলেন? স্যার বুঝছি স্যার। বুঝছি স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। ঠিক আছে, তাহলে তানমিন হারিয়াব আমাকে তাহলে ওটা রেডি করে দিয়ে দাও। ওকে, তারপর হচ্ছে যে আজকের জন্য তাহলে এতটুকু পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, আর এই পড়াটা কমপ্লিট করবা। ঠিক আছে, এই পড়াটা অবশ্যই কমপ্লিট করবা। ওকে, কালকে আমি প্রশ্ন জি করবো স্যার। এটা থেকে। আসসালামু ধন্যবাদ আলাইকুম। সবাইকে, ভালো থাকো।